আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শিউলি ফুলের শুভেচ্ছা সবাইকে। আমি আমার হাতের কাছেও সেই মুহূর্তে নেই। সেদিন সকালে হাঁটতে গিয়েছিলাম, দেখলাম যে এক বাড়ির সামনে গাছে ফুটে আছে, পড়ছে আর কি টুকটাক, প্রচুর ফোটে নাই, কেবল ফোটা শুরু করেছে। তো আমি কিছুক্ষণ কুড়িয়ে নিলাম। তো সকলকে সেই শিউলি ফুলের শুভেচ্ছা। আমরা সবাই জানি এটা শরৎ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই ইন্টারেস্টিং। আপনারা সবাই জানেন যে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর সারা মাস জুড়েই এটি নিয়ে আলোচনা হচ্ছে। আগস্ট মাস আলোচনা হচ্ছে, কারণটা কি? যে কয়েকদিনের মধ্যে সেই ভোলাগঞ্জের সাদা পাথর সব উঠিয়ে নিয়ে গেছে। জানা যাচ্ছে পত্রিকান্তরে বা বিভিন্ন নিউজ মিডিয়া থেকে, ইলেকট্রনিক মিডিয়া থেকে, যে এইসবের সঙ্গে সকল দলের লোক জড়িত আছে। সকল দল বলতে রাজনৈতিক দলের এবং নির্দিষ্ট লোক, যে এই দলই এইটা করেছে বা ওই দলই ওটা করেছে তা কিন্তু নয়। সবাই সবাই মিলেমিশে ওই যে খাওয়ার সময় সবাই ভাগাভাগি করে খায়, সেই আর কি, সবাই ভাগাভাগি করে দিয়েছে। তো আমার মনে হলো এটি নিয়ে একটু কথা বলা দরকার, একটু অন্য কারণে। সেটি হচ্ছে এই ভোলাগঞ্জ সাদা পাথরের এই জায়গাটিতে আমি গিয়েছিলাম অনেক আগে, যখন কোনো ট্যুর অপারেটর এখানে ট্যুর অপারেট করতো না, অর্থাৎ পর্যটকদের যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এটি 1994-95 সালের দিকে। আমি একটু ইনফরমেশনের জন্য একটু বলে রাখি, আমার হাজব্যান্ড ছিলেন সিলেটের এসপি তখন। সেই আমার বাচ্চাটি একদম ছোট, তখন আমরা গিয়েছিলাম এই ভোলাগঞ্জ, ওখানে যে ওখানে একটি রেস্ট হাউস আছে সেখানে ছিলাম। তো যখন তখন পানি কম কিছু কিছু জায়গাতে ছিল, তো লোকজন যে স্পিড বোটে গেলাম সেই স্পিড বোটটাও জায়গায় জায়গায় টেনে নিয়ে যেতে হয়েছিল। কিন্তু অপূর্ব সুন্দর, উপরে চেরাপুঞ্জি, সেখান থেকে প্রচুর বৃষ্টিপাত হয়, পাহাড় থেকে নেমে আসে পাথর এবং পানি আর নৌকো। আমি ভোরবেলা, আমরা যে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছে, ভোরবেলা উঠে দেখলাম যে শত শত নৌকো। আমার কাছে সেটি মনে হয়েছে ছিপছিপে নৌকো, এগুলোকে সম্ভবত 12 কি বলে। তো এই নৌকো থেকে পাথর তারা ইয়ে করে তুলছে, যে এরকম করে ঝেঁটিয়ে সব তুলছে, তখনও কিন্তু পাথর ইয়ে করতো তারা, কিন্তু এইভাবে না। আর কি হতো, রো বয়ে ছিল, সে ওইখান থেকে ওই পাশ থেকে পাথরে রো বয়ে দিয়ে যেত কোথায়, তুলে রো বয়ে দিয়ে এটা যেত হচ্ছে ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে, সেখানে সিমেন্ট তৈরি হতো। এটা আমার দেখা। এই এখন যখন সবাই যাচ্ছেন এখানে, আমি কিন্তু যাইনি, আমার যাওয়া হয়নি, বা ভেবেছি বেশ কয়েকবার, একদম যে ভাবিনি তা নয়, আমার যাওয়া হয়নি। অর্থাৎ সিলেটের যেসব পর্যটন এরিয়া আছে সেই পর্যটন এরিয়াগুলো সবই দেখা আমার, সবই দেখা। যেমন লুবাছড়া, তারপরে আর একটা জায়গা আছে, এটা নামটা ভুলে গেলাম, ওই পানিটা নীল, একটু সবুজ সবুজা পানি, ওখানেও কিন্তু আগে যাওয়া যেত না। তো সাধারণ মানুষ, সাধারণ বলতে একটা জনসাধারণের জন্য এটা উন্মুক্ত ছিল না। তো আমরা যখন সকালবেলা উঠলাম, অপূর্ব দৃশ্য, চতুর্দিকে পাহাড়, উপরে চেরাপুঞ্জি, প্রচুর বৃষ্টিপাত হয়, সেইখান থেকে গড়িয়ে আসে পাথর, সেই পাথর নেমে আসে সেখান থেকে, পাথর কিছু ওই যে রোবওয়েতে দিয়ে সিমেন্ট ছাতক ফ্যাক্টরিতে নিয়ে যেত। এবং নির্জন, যে রেস্ট হাউসটাই ছিলাম ওখানে কারেন্ট ছিল না, মানে সাংঘাতিক একটি অবস্থা। হ্যাজাক চেনেন কিনা আমি জানি না, এরকম একটা বড় ওই যে আলো, হ্যারিকেনের চেয়ে একটু বেশি আলো হয়, সেটি জ্বালানো হয়েছিল। রাত্রে শুধু ছিলাম, পরের দিন আমরা আবার বিকেলের দিকে বেরিয়ে এসেছি। সকালবেলা যখন বাইরে বেরোলাম, মানে এই স্মৃতিটা আমার মানে খুব মনে পড়ে। তখন তো মোবাইল ফোন ছিল না, আমাদের সঙ্গে ক্যামেরা ছিল, ছবি আছে, সে আমার দুর্ভাগ্যজনকভাবে আমার কিছু অ্যালবাম নষ্ট হয়ে গেছে। তো অনেক ছবি তোলা হলো, ছবি তুলে এবং নির্জন, কোনো মানুষ নাই। ওই নৌকোগুলো যে বেশিরভাগই তখনও লোক আসে নাই, নৌকোগুলো শুধু ইয়ে করে রাখা আছে, আর চারিদিকে একদম শুনশান, কোনো লোকালয় নাই, বসবাস নাই, কিচ্ছু নাই। তো সেই জায়গাটি পরবর্তীতে এই দুই এক বছর ধরে, 2-3 বছর ধরে দেখছি যে এই সাদা পাথর প্রথমে আমি বুঝতে পারিনি, পরে ভোলাগঞ্জের নাম শুনি তখন বুঝলাম যে ও এই জায়গা।
তো মজার ব্যাপার হচ্ছে এই ভোলাগঞ্জের পাথর থেকে পাথর কোয়ারি বলে এখান থেকে পাথর 1 সপ্তাহের মধ্যে সমস্ত নাকি তুলে নিয়ে আসছে। তো সমস্ত যদি তুলে নিয়ে আসে, পাশে বিজিবি ক্যাম্প আছে, সিলেট প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, আরও লোকজন তো আছে, আনসার আছে, আরও বিভিন্ন লোকাল লোকজন আছে, সবাই মিলে পরে খুবই হাস্যকর মনে হলো যে পাথরগুলো আবার উদ্ধার করা হয়েছে এবং যথাস্থানে নাকি ঢেলে দেওয়া হয়েছে। তা আমার কাছে খুব বড় প্রশ্ন দেখা দিল যে পাথর যদি উদ্ধারই করা যায়, পরবর্তীতে আবার যথাস্থানে যদি ঢেলেই দেওয়া যায়, তাহলে যখন তোলা হচ্ছিল তখন এটা বন্ধ করা হলো না কেন? ইতোমধ্যেই সিলেটের ডিসি উইথড্র হয়েছেন, অর্থাৎ ওনার জায়গায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। একদিন দেখলাম যে আমাদের উপদেষ্টা রেজওয়ানা হাসান বললেন যে আমার এখনই কেউ শোনে না কথা, মানে এটা বন্ধ করতে পারছেন না তারা। অ্যাকুরেট তার লাইনটা আমার এই মুহূর্তে মনে নাই, তার বক্তব্যটা হচ্ছিল তিনি তার কথা শুনছে না, বন্ধও করা যাচ্ছে না, এরকম একটা আক্ষেপ করছিলেন। তিনি অবশ্য ওটা জাফলংয়ের ওখানে ছিলেন। জাফলংয়ের ওখানেও কিন্তু বিশাল একটা ফল্ট আছে, জৈন্তা পাহাড়ের ওখানে, ওদিক দিয়ে পাথর প্রতিদিনই গড়ায় আসে, প্রতিদিনই। কারণ এতবার আমি গিয়েছি জায়গাগুলোতে সিলেট থাকার সময়, মানে এটা এমনও আছে যে আজকেও গেছি কালকেও গেছি, এরকম একটা ব্যাপার, বিশেষ করে জৈন্তাতে। তো ওখানে পাথরগুলো গড়িয়ে গড়িয়ে আসে সারা রাতে, সকালবেলা সেই গড়ানো পাথরগুলো তুলে তুলে নৌকোয় করে নিয়ে আসে এবং ক্রাশার মেশিন দিয়ে ক্রাশ করে। কিন্তু তখন কিন্তু এগুলো এতটা ছিল না, হঠাৎ 2-1টা দেখা যেত। আমি স্পিড বোটে করে সেই হ্যাঙ্গিং ব্রিজ পর্যন্ত গিয়েছি, ওপরে হচ্ছে বিএসএফের ক্যাম্প, সেটা দেখেছি একাধিকবার। তো এই জিনিসগুলো কিন্তু তখন ছিল না। তা আমার কাছে এত হাস্যকর মনে হলো যে পাথর নিয়ে চলে গেল, তখন বিজিবি দেখতে পেল না, জেলা প্রশাসন দেখতে পেল না, পুলিশ প্রশাসন দেখতে পেল না, আনসার দেখতে পেল না, যে লোকাল যে মানুষজন তারাও দেখতে পেল না। যখন এটি নিয়ে তোলপাড় শুরু হলো তখন সেগুলি আবার উদ্ধার করা হলো। কিভাবে উদ্ধার করা হলো? উদ্ধার করে আবার নিজে যথাস্থানে ঢেলে দেওয়া হলো। আমার প্রশ্ন যে এই যে ঢেলে দেওয়ার ব্যাপারটি, আপনি কি মনে করেন যে প্রাকৃতিকভাবে যে সেটিংগুলো থাকে সেটি কি মানুষের পক্ষে করা সম্ভব? না, সম্ভব না। এই নদীর পানিগুলো অত্যন্ত পরিষ্কার। ওইখানকার নদীটার নামটা আমি ভুলে গেছি, মনে করতে পারছি না, কিন্তু জাফলংয়ের যেটা সেটা পিয়াইন নদী। পানি এমন স্বচ্ছ কাচের মতো এবং ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কারণ আমি পিয়াইন নদীতে গোসল করেছি, সেই জন্য বলতে পারলাম। তো এত ঠান্ডা এবং বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, স্রোত খুব টান আছে, যেহেতু আপ থেকে পানিটা আসছে সে কারণে এটি হয়েছে। তো এই সাদা পাথর এটা পর্যটনের একটা আকর্ষণ ছিল সবার কাছে। সেই আকর্ষণে মানুষ ছুটে যেত, পর্যটকদের আয় হতো, ওখানে কিছু খাবার দাবারের ব্যবস্থা ছিল, নৌকা ছিল যাওয়ার জন্য মানুষের। এই সাধারণ মানুষ অর্থাৎ লোকাল কাছাকাছি মানুষ যারা বসবাস করেন তারা তখন এইটা থেকে তাদের জীবিকা অর্জন হতো। কিন্তু কিছু স্বার্থান্বেষী লোক বা স্বার্থান্বেষী মানুষ, লোভী মানুষ কী করলেন, সব একদিনে তুলে নিয়ে, মানে 7 দিনে তুলে নিয়ে কী করলেন, ফাঁকা করে ফেললেন এবং ক্র্যাশার দিয়ে ক্রাশ করছেন। এবং কিন্তু আমরা কখনোই ভাবছি না যে স্টোন ক্রাশ করার ফলে যে শ্রমিকরা কাজ করে এখানে, তাদের ফুসফুসে কিন্তু ওই পাথরের কুচি ঢুকে যায় এবং তারা প্রত্যেকেই কিন্তু অসুস্থ হয়ে যাবে। এটা একেবারে অবধারিত। তাদের শ্বাসনালীতে অর্থাৎ ফুসফুসে যে কষ্ট হবে, পরে শ্বাসকষ্ট হবে এবং এরা প্রত্যেকে সেই অসুস্থতায় ভুগবে এবং ভুগবে বললে ভুল হবে, ভুগছে। তাহলে আমার প্রশ্ন, প্রশাসন কেন এই কাজটা করলেন না? তার মানে যেসব পাথর খেকোলো বা পাথর চুরি করেছে, আমি খেকো বলবো না, চোর, এরা চোর, দেশের সম্পদ এভাবে চুরি করে নিয়ে এসে এই অন্য জায়গাতে পাঠাচ্ছে, তারা গুঁড়ো করে ক্রাশ করে আর কি অন্য জায়গাতে পাঠাচ্ছে এবং সেগুলো নিয়ে এসে বিল্ডিংয়ে ব্যবহার করা হচ্ছে। বিল্ডিংয়ে পাথর ব্যবহার করতে হবে কেন, আমার এটা বোধগম্য নয়। কারণ আগে তো বিল্ডিং পাথর ব্যবহার করা হয়নি। সে আমার নানার বাড়ি সে কোন জন্মে তৈরি, বোধহয় 90 বছর আগে, সেটা তো এখনও ঠিক আছে। তখন তো চুন সুরকি দিয়ে কী করতো, এত রড সিমেন্ট দিয়েও করতো না, সেগুলো তো ভাঙে না। কিন্তু পাথর দিলে কি হবে, ভারী হবে আরও বেশি,
ভূমিকম্প এমনিতেই তো বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে ভূমিকম্প প্রবণ এলাকায় আমরা থাকি, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প প্রবণ। এবং ওই যে জাফলংয়ের কথা যে বলছি আমরা, জয়িন্তা জাফলংয়ের যে ফলটা, একটা বড় পাহাড়ের, দুই পাহাড়ের ফাঁকের মাঝখানে একটা ফাঁক আছে, এটাও কিন্তু ভূমিকম্পের ফলেই হয়েছে এবং ওই নদীটার উৎপত্তি হয়েছে কয়েকশো বছর আগে। এবং তো সেখান থেকে পাথর সারা রাত ঘুরিয়ে ঘুরিয়ে, ওই কারণ আপে ওদিকে হতে বৃষ্টি হলো বা হলো, বড় বড় পাথর বিভিন্ন সাইজে, আমি দেখেছি বিশাল বিশাল পাথর গড়ায় গড়ায় আসছে, সেটাও দেখেছি আমি দাঁড়িয়ে থেকে। এবং ওখানে যে খাসিয়া পাড়া আছে, সে পাড়াতে দেখেছি অনেক ঝর্ণা, সে পানি তারা খায়, প্রচণ্ড ঠান্ডা পানি, প্রচণ্ড ঠান্ডা পানি, সবাই সেই পানি খায় সুপেয়। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, প্রাকৃতিক জিনিস কেন নষ্ট করবেন? আর যখন নষ্ট করছে অন্য কেউ অবৈধভাবে, সেটি কেন সবার চোখে পড়ছে না? সবার বলতে যাদের দায়িত্ব, আমাদের এমনিতে প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব আছে, কিন্তু আমি আপনি বললে তো কেউ শুনবে না। সেখানে কি দরকার হবে? আইন প্রয়োগ করার দরকার হবে। সেই আইন প্রয়োগকারী সংস্থা কি করেছে? বিজিবিকে জবাবদিহি করতে হবে। বিজিবির চোখের সামনে এত বড় ঘটনা ঘটলো কেন? তার মানে সবার সঙ্গে সবার আতাত রয়েছে। এই আতাত করেই তারা কি করেছে? তারা এই লুটপাটগুলি করেছে। এখন মাঝখানে বেশ কিছুদিন বোধহয় কয়েক সপ্তাহ পর্যটনবিহীন ছিল, এখন নাকি আবার পর্যটক যাওয়া শুরু করেছে। পাথর এগুলো উদ্ধার করে করে ওখানে বিছিয়ে দেওয়া হচ্ছে, বিছিয়ে দিয়ে আবার সেই আগের সাদা পাথর জায়গা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যাক, তবুও চেষ্টা করা হচ্ছে। বা যদি এই পদক্ষেপ শক্ত হয়, আমি মনে করি এই পদক্ষেপ যদি শক্তভাবে হয়, শুধু দুদিনের জন্য না, আরও অনেক সময়ের জন্য যদি এটা বহাল রাখা যায়, সব সময়, অনেক সময় বললেও ভুল হবে, সব সময়ের জন্য যদি বহাল রাখা যায়, তাহলে কি হবে? তাহলে আবারও পাথর এসে এগুলো ভরাট করবে। অর্থাৎ প্রাকৃতিকভাবে যে শূন্যতা ভরাট ছিল, মানুষ যেটাকে শূন্য করেছে, শূন্যতা দিয়েছে, সেটি আবার ভরাট হয়ে আগের পরিবেশে ফিরবেই। কারণ আপনি খেয়াল করে দেখবেন, আপনার বাড়িতে যদি, আপনি যে বাড়িতে থাকেন সেখানে যদি আপনার উঠোনে গাছপালা থাকে, আপনি যদি বাসায় না থাকেন, দেখবেন 7 দিন 10 দিন পরে এসে দেখবেন, যদি শুধু পানি পায় তারা, প্রাকৃতিক বৃষ্টি বা শিশির পায়, তাহলে দেখবেন যে অনেক গাছপালা সবুজ হয়ে গেছে। অর্থাৎ মানুষের স্পর্শ, মানুষের যাতায়াত না থাকলে দেখবেন সেখানে ঘাস কুজিয়ে সবুজ হয়ে গেছে। কারণ প্রকৃতির উপর অত্যাচার করলে, প্রকৃতিকে আপনি সব কিছু, ওই যে সোনার ডিম পাড়া হাঁসের গল্প আমরা সবাই জানি, যে প্রতিদিন একটা করে সোনার ডিম দিত। তো সেই হাঁসের মালিক মনে করলো যে কত অপেক্ষা করতে হবে একটা 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 ডিম পেতে পেতে, বরং আমি হাঁসটা যদি জবাই করে আমি হলো সবগুলো ডিম একসঙ্গে নিয়ে নিব, তাহলে তো আমি দ্রুতই বড় ধনী হয়ে যাব। তো এটা করার ফলে সে হাঁসটা জবাই করলো, করে পেট চিরে দেখলো যে সেখানে কোনো ডিম নাই। তার মানে যারা দ্রুত বড়লোক হতে চাচ্ছেন, তারা ধনী হতে চায়, বড়লোক বলতে আমরা বড় মনের মানুষ হওয়ার কথা, কিন্তু এখানে বড়লোক বলতে আমরা ধনী বুঝি। এবং ধনী হচ্ছে শতকরা 99 জনই অবৈধ, চুরি করে, প্রতারণা করে, এরকম বিভিন্ন জিনিস করে, তারা লুট করে, দুর্নীতি করে তারা ধনী হয়েছেন। তো একদিনে ধনী হতে চাইলে প্রকৃতি কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। আপনি তো মনে করছেন যে খুব সুখে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক কিছু তৈরি করে রেখে যাচ্ছেন, 5টা বাড়ি 10টা বাড়ি বা অনেক কিছু জমি জমা, কলকারখানা, বহু কিছু আপনি তৈরি করে যাচ্ছেন। কিন্তু আপনি তো বেঁচে থাকবেন না। আপনি যেমন বেঁচে থাকবেন না, আপনার সন্তানও কিন্তু বেঁচে থাকবে না। আপনি ওটা ভোগ করতে পারবেন না। এই চুরি করতে করতে আপনার একদিন ডাক এসে যাবে, আপনি চলে যাবেন, তারপরে আপনার সন্তান দেখবেন যে এগুলো ভোগ করতে পারবে না, পারে নাই। বর্তমান অবস্থা দেখলেই বোঝেন যে হাজার হাজার কোটি টাকা রেখে তারা অনেকেই জেলে পড়ছে, না হয় পালিয়ে আছে। তার মানে অন্যায়ভাবে, অবৈধভাবে কোনো কিছু করলে সেটা কখনোই আপনাকে সুখ দিতে পারে না। সাময়িক হয়তো আপনি মনে করছেন যে আপনার খুব লাভ হয়েছে, আপনি অন্যকে প্রতারণা করে কিছু অর্থ কামিয়ে নিলেন, কিছু সুযোগ সুবিধা নিলেন, ভাবলেন যে ও আমার তো হয়ে গেছে কাজ, কিন্তু না, সাময়িক হয়তো আপনি বুঝতে পারছেন না, এর ফল আপনাকে পেতেই হবে। প্রকৃতি কখনো ছাড় দেয় না, হয়তো কিছু সময় ছাড় দিলেও ছেড়ে কিন্তু দেবে না। ভোলাগঞ্জে যে সাদা পাথর এলাকায় পাথর চুরি করে সবাই নিজেদেরকে টাকার পাহাড় বানাচ্ছে নিজেদের জন্য,
সেটা পত্রিকার খবরে যেটা দেখলাম সব দলের লোকজন এখানে আছেন, সেই সব দলের লোকজন রাজনৈতিক, কারণ শক্তি না থাকলে তো এটা পারবেন না, তারা এটা করছেন করে, কিন্তু তারা কি পার পেয়ে যাবেন? বাংলাদেশ কিন্তু বাংলাদেশই থাকবে, বাংলাদেশ রক্ষা করার দায়িত্ব আপনার, প্রকৃতিও রক্ষা করার দায়িত্ব আপনার, কিন্তু আপনি কি করছেন? প্রকৃতি রক্ষা না করে সেখানে আপনি দুর্বৃত্তায়নের কাজ করছেন, অর্থাৎ প্রকৃতিকে নষ্ট করে দিয়ে আপনি সেখানে চুরি করছেন, চুরি করে নিয়ে এসে আপনি অনেক অর্থের মালিক হতে যাচ্ছেন। লুবাছড়াতে অনেক ক্রাশ মেশিন আছে, আমি লুবাছড়াতেও গিয়েছি, এত চমৎকার। আমি ওখানে যে বাগানের অনেকগুলো চা বাগান আছে, ওটার মালিক, ওই বাংলোতে আমি ছিলাম, ওনারা না কে ওখানে জমিদার ছিলেন নাকি আগে, তো ওনার ওখানে হাতি দেখেছি, আমি হরিণ দেখেছি, অনেক কিছু ছিল, হাতি পোষা হাতি আছে এবং অনেক জিনিস আছে তাদের। সেই বাড়িতেই আমি রাত্রি যাপন করেছিলাম এবং সবচেয়ে মজার ব্যাপার, একটি উঁচু টিলার উপর তাদের বাড়ি। আমি স্পিডবোট থেকে নেমে যখন সেই বাড়িতে গেলাম, অনেকটা হেঁটে তারপরে পাহাড় বেয়ে উঠতে হয়েছে, তখন আমার বয়স কম ছিল বলেই বোধহয় সম্ভব হয়েছে। উঠলাম, উঠে যাওয়ার পর একটা বড় টিলার উপর বাড়ি, সামনে চমৎকার একটা লনের মতো করেছেন উনি, ওটা পাহাড়ের উপরে, এবং সেখানে চায়ের ব্যবস্থা ছিল, যে ওখানে বসলাম, বউ কথা পাখি ডাকছে, মানে মানে এটা বর্ণনা করা যাবে না, কারণ তখন রাত হয়ে গেছে, বউ কথা পাখি ডাকছে, চারিদিকে একদম পাহাড় পাহাড় আর গাছপালা দেখা যাচ্ছে, ওইটার উপরে উনিই শুধু থাকেন। আর অনেক দূর তাকালে দেখা যাচ্ছে কিছু কিছু ঘরবাড়ি, সেগুলো ওই বাগানে যারা কাজ করে কুলি কামিন বলে তাদের ঘরবাড়ি, এবং তারা ওইখান থেকে হাট বাজারের দিনে যে হাট করে নিয়ে আসে, ওখানেই থাকে। লোকালয়ের সঙ্গে এখনকার অবস্থা অবশ্যই আমি বলতে পারবো না, আমি তখনকার কথা বলছি, সেই 94-95-এর কথা বলছি। তখন মানে বাজারও বেশ দূরে ছিল, সপ্তাহে বোধহয় 1-2 দিন হাট হতো সেখান থেকে, আর আশেপাশে কোনো কিছু নেই। চা বাগানের জন্য যে ডাক্তারের ব্যবস্থা ছিল বা ম্যানেজাররা থাকতেন তাদের বাংলো, এছাড়া ওখানে যাতায়াত সুবিধাও খুব বেশি ছিল না বা পারমিশনও ছিল না। তো আমরা প্রচণ্ড বৃষ্টি হলো রাত্রেবেলা, ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠে আমার মেয়ে তখন খুব ছোটো, আমি আর আমার মেয়ে বাইরে বেরিয়ে সিঁড়ির মধ্যে বসে থাকলাম, হঠাৎ দেখি একটা হরিণ দৌড়ে এলো, কারণ ওই পাহাড়টার নিচে বিশাল খাদ, এবং খাদের ওই অংশটাই ভারতের অংশ, দুই পাশে বন, খাদ, মানে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। একটা হরিণ দৌড়ে এসে জাস্ট আমাদের কাছ থেকে হাত দুয়েক দূরে দাঁড়ালো, তারা আমাদের সঙ্গে আমাদের দিকে তাকিয়ে থাকলো। আমি দ্রুত ঘরের মধ্যে, আমি ধারণাই করিনি যে এরকম একটি ঘটনা ঘটবে, তাহলে হয়তো ক্যামেরা নিয়ে আগেই বসে থাকতাম। আমি দ্রুত ঘরের মধ্যে থেকে যে ক্যামেরাটা নিয়ে এসে খুলে বসেছি, তারপরে সে এদিক ওদিক তাকিয়ে আবার দৌড় দিল, আমি ছবি তুলতে পারিনি। তো সেই ভদ্রলোককে যখন সকালে ব্রেকফাস্টের টেবিলে জিজ্ঞেস করলাম যে এই একটা হরিণ এরকম এলো, এটা কি আপনাদের পোষা কিনা? বলে যে না, এটা আমাদের পোষাটা আমাদের ইয়ের মধ্যে আছে, ওর ঘরে আছে, যেখানে রাখা হয়, আপনি ওটা দেখবেন পরে, হাতিও আসবে। তো এই হরিণটা হচ্ছে ওই যে হাত দিয়ে উঁচিয়ে দেখে দিল যে ওদিক থেকে উঠে এসছে, ওখানে ওটা হচ্ছে ভারত, নিচের অংশ থেকে এরকম জঙ্গল, যেহেতু বিভিন্ন বন্যপ্রাণী আছে, হরিণ আছে প্রচুর, হরিণ মাঝে মাঝেই উঠে আসে। মানে কি অভাবনীয় দৃশ্য আপনি চিন্তা করেন। তো এই এলাকাগুলোতে যতই মানুষের পদচারণা বাড়বে, ততই কিন্তু প্রকৃতি নষ্ট হবে, আর প্রকৃতি নষ্ট হবে মানে একদিন সে কিন্তু আপনার উপর প্রতিশোধ নেবে। তাই ভোলাগঞ্জের পাথরের জায়গায় বলি, সাদা পাথরের জায়গায় বলি, আর জাফলং জৈন্তার পাথরের কথাই বলি, কোনো জায়গা থেকেই পাথর উত্তোলন ঠিক নয়, কারণ যেটি প্রকৃতির মধ্যে রয়েছে সেটা প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে। এই পাথরগুলো দুই পাশে থাকার ফলে, জমে থাকার ফলে, যে পানির যখন স্রোত, উজানে যখন বেশি বৃষ্টি হয়, ইন্ডিয়াতে যখন, ভারতে যখন বেশি বৃষ্টি হয়, পাহাড়ে যখন বেশি বৃষ্টি হয়, দেখবেন যে মাঝে মাঝে আমরা খবর পাই যে ঝর্ণা দেখতে, যে বিভিন্ন থানচির এদিকে, বান্দরবনের দিকে ঝর্ণা দেখতে যে ভেসে মারা গেছে। এবছরই তো বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, 3জন একবার শুনলাম, 2জন একবার শুনলাম, তারা ভেসে চলে গেছে। কারণটা হচ্ছে কি, ঝর্ণায় পানি কম দেখছেন আপনি হয়তো ভাবছেন যে এইরকমই আছে, কিন্তু উপরে যে বৃষ্টি হয়েছে আপনি বুঝতে পারেনি, হঠাৎ করে ঢল নেমেছে আর ভেসে গেছে তারা। তো এই পাথর যদি থাকে, প্রচুর ঢল নামলেও, আমি নিজে দেখেছি পানিতে প্রচুর কিছু বেশ গাছের ডাল, মোটা মোটা ডাল ভেসে আসছে। তো
এই পাথর কিন্তু মাটিকে ধরে রাখবে, বড় বড়, মানে এটা আপনি ধারণাও করতে পারেন কত বড় বড় পাথর। যারা পাথরের নদী দেখেছেন দেখবেন সেখানে দিব্যি বসে থাকা যায়। কাশ্মীরে দেখা গেছে বড় বড় পাথর, শুধু পাথরে, তার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে, পরিষ্কার সুন্দর পানি। তো তাই বলি, সাদা পাথরের জায়গায় বলি আর জৈন্তা জাফলংই বলি, যেখানেই হোক না কেন, আর অন্য কোনো প্রকৃতির কথাই বলি, কোথাওই কিন্তু এইভাবে অনিষ্ট করা আমাদের কোনোভাবেই কাম্য নয়। যা প্রকৃতির ক্ষতি করে, প্রকৃতির ক্ষতি করে মানে আমরাও কিন্তু প্রকৃতির একটি অংশ। আমরা সবাই, আপনি আমি সবাই প্রকৃতির ক্ষতির সঙ্গে সঙ্গে আমাদেরও ক্ষতি হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হবে। তাই আসুন প্রকৃতিকে নষ্ট করা থেকে আমরা দূরে থাকি, প্রকৃতিকে রক্ষা করার জন্য যা করা দরকার সেটি আমরা করি এবং সেটিতে আমরা নিজেরা সচেতন হই, আমাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করি। ধন্যবাদ, আবার দেখা হবে কোনো একটা চায়ে।